বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই এপিসোড খুবই বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ যখন আমি এই এপিসোড লিখছিলাম তো আমাকে বহু চ্যালেঞ্জিং প্রকারের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। কারণ এই এপিসোড জুলকারনাইনের দ্বিতীয় সফরকে নিয়ে, যে সফর সূরা কাহাফের 89 নাম্বার আয়াত থেকে শুরু হচ্ছে, যে জুলকারনাইন আবার অন্য এক পথ ধরল। শেষ পর্যন্ত সে সূর্য উদয়ের স্থানে পৌঁছে গেল আর দেখল যে সূর্য এমন এক জাতির উপর উদয় হচ্ছে যে এই দুইয়ের মাঝে আমি কোনো আড়ালের ব্যবস্থা রাখিনি, কোনো হেফাজতের ব্যবস্থা রাখিনি। এ রূপটাই ছিল, আর আমার কাছে এর সম্পূর্ণ জ্ঞান ছিল। এই 3 আয়াত থেকে আপনারা কোন কথাটা বুঝতে পারলেন? জুলকারনাইন এখন আইনুল হামিয়া ওলা স্থান থেকে দূরে চলে গিয়েছেন, সেই স্থান যার বিষয়ে আমরা আগের এপিসোডে ডিসকাস করেছিলাম। আর এখন তিনি এমন স্থানে পৌঁছে গিয়েছেন যেখানে সূর্য কোনো আইনুল হামিয়াতে পড়ে যাওয়ার পরিবর্তে মাতলিয়াল শামস থেকে বের হচ্ছে, উদয় হচ্ছে। আর সেই স্থানের কাছে জুলকারনাইন এমন কিছু মানুষকে দেখতে পেলেন যে যারা সূর্য থেকে বাঁচতে পারছিল না। সূর্য আর তাদের মাঝে কোনো আড়াল বা বাঁধা বা কোনো পর্দা নেই। কিন্তু আবার এরপর মহান আল্লাহ একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন যে এরূপটাই ছিল, আর আমার কাছে তার আশেপাশের সব কিছুর জ্ঞান ছিল। মহান আল্লাহ এরূপটা কেন বললেন? এইমাত্র আমি তো আপনাদেরকে বললাম যে আমাদের আজকের এই এপিসোড আমার জন্য সম্ভবত সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এপিসোড হতে যাচ্ছে, কারণ এতে কিছু প্রশ্ন খুবই কঠিন। কিন্তু সেই প্রশ্নগুলোতে আসার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে জুলকারনাইনের এই দ্বিতীয় সফরকে নিয়ে এই মুহূর্তে কোন কোন থিওরি রাইজ হয়ে আছে, যাতে করে যখন আমি আপনাদেরকে আমার নিজের এক্সপ্লানেশন দেব তখন যেন বিষয়টা আপনারা অতি সহজে বুঝে যেতে পারেন যে দ্বিতীয় সফরটা বাস্তবে কোথায় হয়েছিল। আর যেহেতু আল কোরআন দ্বিতীয় সফরের এই স্থানটাকে মাতলাউস শামস বলা হয়েছে, অর্থাৎ সূর্য উদয় হওয়ার স্থান, এই জন্য থ্রু আউট দিস এপিসোড এই স্থানকে আমি মাতলাউস শামস বলেই রেফার করব। জুলকারনাইনের দ্বিতীয় সফরকে নিয়ে যে কনসেপ্ট সবচেয়ে বেশি বিখ্যাত, সেটা হলো যে জুলকারনাইন আসলে পূর্বে গিয়েছিলেন। এরূপটা মনে করার কারণ হলো এটা যে এই সফরে সূর্যের বের হয়ে আসার স্থানের কথা জিকির করা হচ্ছে, আর তাই তিনি যে ডিরেকশনে গিয়েছিলেন ধারণা করে নেওয়া হচ্ছে যে সেই স্থান মাশরিক তথা পূর্বেই হবে। আবার কথাও বলা হয় যে হয় জুলকারনাইন মাকরান তথা দ্য গালফ অফ ওমান পর্যন্ত এসেছিলেন, অথবা চায়না বা তিব্বত পর্যন্ত গিয়েছিলেন। আর সেখানে থাকা জাতির সূর্য থেকে বাঁচতে না পারার তাবির এটা নেওয়া হয়েছে যে হয়তো সেই মানুষগুলো ছাদ তৈরি করতে জানতো না, এই জন্যই সেই জাতি সূর্য থেকে বাঁচতে পারতো না। আর আজ সবার আগে আমি আপনাদের সামনে এই থিওরিটাকেই অ্যানালাইজ করব। এখন মানুষ হোক বা প্রাণী, সে তার ফিতরত থেকেই কথা জানে যে সূর্যের উত্তাপ বা তার রৌদ্র থেকে বাঁচার জন্য গাছের ছায়া বা গুহায় আশ্রয় নেওয়া যেতে পারে। এমনকি মানুষের প্রাচীনতম আশ্রয় পাহাড়ের গুহাগুলোই তো ছিল। আর গুহাতে আশ্রয় নেওয়ার জন্য গুহার ব্যবহার নেয়ান্ডারথালসদের থেকেও আগে থেকে হয়ে আসছে। নেয়ান্ডারথালস অর্থাৎ সেই মাকলুক যারা মানুষের আগে এই দুনিয়াতে আবাদ ছিল। আর যদিও এই প্রজাতি এই দুনিয়াতে 4 লক্ষ বছর পর্যন্ত ছিল, কিন্তু তবু জ্ঞান ও দক্ষতায় শুধুমাত্র এতটুকু যে 4 লক্ষ বছরেও তারা নুন আওয়াজ বের করা শিখতে পারেনি। মানুষের এক অতীব বেসিক রূপ। আর যদিও তারা হোমোসেপিয়ান অর্থাৎ আমাদের তুলনায় খুবই কম জ্ঞানের অধিকারী ছিল, কিন্তু তা সত্ত্বেও আশ্রয় নেওয়ার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য, তুফান রোদ থেকে রক্ষা পেতে অথবা জঙ্গলি প্রাণী থেকে রক্ষা পাওয়ার জন্য তারা পাহাড়ের গুহাকেই কাজে লাগাতো। আর এই কথাটা আমরা এভাবে জানতে পারলাম যে 8 লক্ষ প্রাচীন গুহার দেওয়ালেতেও আগুন থেকে ওটা ধোঁয়ার ট্রেসেস মজুদ রয়েছে, যার একটাই অর্থ হতে পারে যে কেউ না কেউ এই গুহাগুলোতে আগুন জ্বালিয়ে শুয়ে থাকতো। কেউ তো ছিল যে এই গুহাগুলোতে আশ্রয় নিত। গুহায় আশ্রয় নেওয়ার বিষয়টা তো পশুরাও জানে, আর হোক তা ওমানের উপকূল অথবা তিব্বত বা চায়নার ময়দান। আমাদের সম্পূর্ণ ইস্টার্ন ওয়ার্ল্ড এমনটা নয়
যে সেখানে আপনি সূর্য থেকে রক্ষা পাওয়ার কোনো স্থান খুঁজে পাবেন না। এই পৃথিবীর সম্পূর্ণ পূর্বাংশ পাহাড়, জঙ্গল, গুহা আর পাথরে পূর্ণ হয়ে রয়েছে। এই জন্যই জুলকারনাইনের দ্বিতীয় সফরকে আমরা তিব্বত অথবা মাকরানের দিকে হওয়ার কনসেপ্টটাকে সাথে সাথেই আমাদের তালিকা থেকে বের করে দিতে পারি। তবে যাই হোক, আরও একটা থিওরি রয়েছে, যে থিওরি নিজের মধ্যে অল্প একটু ওয়েট রাখে, আর তা হলো এটা, যে জুলকারনাইনের দ্বিতীয় সফর দুনিয়ার সেই সমস্ত স্থানে হয়েছিল যেখানে সূর্য অস্তাচলেই যায় না। আর এই এপিসোডের এই অংশে আমি আপনাদেরকে সেই সমস্ত স্থানের কথাই বলতে যাচ্ছি। আমাদের দুনিয়াতে এমন কিছু স্থান রয়েছে যেখানে দিন আর রাতের কনসেপ্ট বাকি দুনিয়া থেকে অনেকটা ভিন্ন হয়ে থাকে। সেই সমস্ত স্থানে পাকিস্তান, ইন্ডিয়া বা বাংলাদেশের মতো 13 বা 14 ঘন্টার দিন অথবা 8 বা 10 ঘন্টার রাত হয় না, বরং গ্রীষ্মে কিছুদিন এমনও আছে যে সেখানে সূর্য অস্তই যায় না। ফর এক্সাম্পল, কানাডার ইউকন টেরিটরি অথবা আইসল্যান্ডের কিছু অংশ, অথবা নরওয়ে, সুইডেন বা ডেনমার্কের কিছু এলাকা, অথবা সেই সমস্ত দেশ যেগুলো আমাদের পৃথিবীর পোলসের নিকটে অবস্থিত, ওখানে দিন আর রাতের কনসেপ্ট বাকি দুনিয়ার তুলনায় কিছুটা ভিন্ন হয়ে থাকে। আমি আপনাদেরকে রাশিয়ার একটা শহরের কথা বলছি। এই শহর আজও আবাদ রয়েছে, আর এই সময়েও ওখানে 2,70,000 মানুষ বাস করছে। আর আমার ব্যক্তিগত লেভেলেও এই শহরের সাথে সম্পর্ক রয়েছে। এই শহরের নাম মারমানস্ক। আর মারমানস্কে এমন একটা সময়ও আসে যে ওখানে 63 দিনের জন্য সূর্য অস্তই যায় না। মধ্যরাতেও সেখানে সূর্য দেখতে পাওয়া যায়। এটা একই সাথে আশ্চর্যজনক আর বিউটিফুল ফেনোমেনা, যাকে মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য বলা হয়, অথবা হোয়াইট নাইটস অর্থাৎ সাদা রাত। এ সময় মারমানস্কের লোকেরা শোয়ার সময় জানালায় কালো পর্দা ঝুলিয়ে দেয়, যাতে করে সূর্যের আলো ঘরের ভিতরে আসতে না পারে। এছাড়াও আমাদের এই দুনিয়াতেই কিছু এরিয়াস এমনও রয়েছে যেখানে বছরে শুধুমাত্র একবার সূর্য উদিত হয় আর স্রেফ একবার সূর্য অস্ত যায়। আর তা হলো নরওয়ের একটা টেরিটরি, সোয়ালবার্ড। আর আমাদের দুনিয়ার 2 পোলস, অর্থাৎ উত্তর মেরু আর দক্ষিণ মেরু। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে আপনারা সবাই এই 2 মেরুকে নিয়ে স্কুল জীবনে অতি অবশ্যই কিছু না কিছু পড়ে রেখেছেন। 6 মাস লম্বা একটা দিন আর 6 মাস লম্বা এক রাত। তো এটা কি সম্ভব যে জুলকারনাইন এই সমস্ত স্থানগুলোর মধ্যে হতেই কোনো স্থানে গিয়েছিলেন? না, এরূপটা হওয়া খুবই কঠিন, কারণ মহান আল্লাহ স্পষ্টরূপে বলে দিয়েছেন যে জুলকারনাইন সূর্য বের হওয়ার স্থানে পৌঁছেছিলেন। আর এই সমস্ত এরিয়াজ যাদের নাম এইমাত্র আমি আপনাদেরকে বললাম, সেগুলো হয় আমাদের দুনিয়ার উত্তরে অথবা পুরোপুরি দক্ষিণে। সেগুলোর মধ্যে কোনো এরিয়া মাশরিকের দিকে নয়, আর না তাদের মধ্যে কোনো একটা স্থানও সূর্যের বের হয়ে আসার পরিচয়ের সাথে মিলতে পারে। কিন্তু এর থেকেও বড় কথা হলো এটা, যে আমি এই সিরিজের রিসার্চের সময় এই সমস্ত এরিয়ার নকশা বের করে তাদের টপোগ্রাফিও স্টাডি করেছিলাম। অর্থাৎ সেই সমস্ত এরিয়ার জমিনের ফিজিক্যাল ফিচার্সগুলোকে, অর্থাৎ সেই সমস্ত এরিয়াতে কোথায় পাহাড় রয়েছে আর কোথায় সমভূমি, কোথায় গুহা আছে আর কোথায় নদী। আর আমি এই ফলাফলে পৌঁছালাম যে এই সমস্ত এলাকাতে, যাদের নাম এইমাত্র আমি আপনাদেরকে বললাম, না সেখানে সূর্য থেকে বাঁচার জন্য সব কিছু মজুদ রয়েছে, অর্থাৎ গাছ রয়েছে, জঙ্গল রয়েছে, গুহাও আছে, নদীও আছে, এমনকি সেখানে এমন এমন সব পাহাড় রয়েছে যেগুলো হয়তো আমরা আমাদের সারা জীবনেও কখনো দেখিনি। আপনারা তো জানেন যে আজকাল কিছু মানুষ আমেরিকার একটা স্টেট আলাস্কা নিয়ে কথা ভাবে যে হয়তো জুলকারনাইন সেখানে গিয়েছিলেন। আর তারা এরূপটা এজন্য মনে করে যে আলাস্কা, সেখানেও কিছু এরিয়াতে 6 মাস দিন আর 6 মাস রাত হয়ে থাকে। কিন্তু আপনারা কি এ কথাটা জানেন যে আমেরিকাতে টোটাল 20,000 পাহাড় রয়েছে, আর সেগুলোর মধ্যে 17,000 পাহাড় শুধুমাত্র আলাস্কাতেই রয়েছে। জঙ্গল, গুহা আর উপত্যকায় পূর্ণ পাহাড়। অথচ কুরআন আমাদেরকে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে মাতলাউস শামসওয়ালা লোকেরা সূর্য থেকে রক্ষা পেতেই পারত না। আমি তো আপনাদেরকে বলেছিলাম যে এই এপিসোড তৈরি করার জন্য আমি নিজের সামনে বহু চ্যালেঞ্জিং প্রশ্ন দাঁড় করিয়েছিলাম।
নিজের বুদ্ধিমত্তাকে তার লিমিটস পর্যন্ত পুশ করেছিলাম। আর এই চ্যালেঞ্জিং প্রশ্নগুলোর মধ্যে হতেই একটা প্রশ্ন ছিল সেই থিওরিটাকে নিয়ে, যেটাকে এই মুহূর্তে সবচেয়ে বেশি ওয়েট রাখনেওয়ালা থিওরি বলে মনে করা হয়। আর সেই থিওরিটা হলো এটা যে জুলকারনাইন পৃথিবীর সেই অংশে গিয়েছিলেন যে পার্ট সবচেয়ে বেশি আইসোলেটেড, সবচেয়ে বেশি দূরে অবস্থিত। আর সেই পার্ট হলো আমাদের সাউথ পোল, আন্টার্কটিকা মহাদেশ। আজ থেকে স্রেফ 200 বছর আগে আবিষ্কৃত আর 1.5 কোটি স্কোয়ার কিলোমিটার চওড়া এক জমে থাকা দুনিয়া, যেখানে শীতলতার এই অবস্থা হয় যে দিনের বেলায় -70 আর রাতের বেলায় টেম্পারেচার -80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পড়ে যায়। সেই মহাদেশ যেখানে দুনিয়ার সবচেয়ে বেশি গতিবেগের বাতাস অর্থাৎ ক্যাটাবেটিক উইন্ডস বইতে থাকে। এমন এক মহাদেশ যেখানে শুধুমাত্র পেঙ্গুইনস অথবা লেপার্ড সিল ছাড়া কোনো প্রাণী জীবিত থাকতে পারে না। যেখানে এই মুহূর্তে শুধুমাত্র 1000 মানুষ বসবাস করছেন, আর তাও অতীব মূল্যবান মেকসেফট বাড়িতে, যেগুলোকে এই ভয়ানক শীতলতা থেকে মানুষকে বাঁচানোর জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়। তা না হলে আন্টার্কটিকা কয়েক সেকেন্ডসের মধ্যে এই মানুষগুলোকে মৃত্যুর চিরনিদ্রায় শুইয়ে দেবে। আর এই মানুষগুলো কোনো সাধারণ মানুষ নন, তারা সবাই বিজ্ঞানী আন্টার্কটিকায় সায়েন্টিফিক রিসার্চের জন্য, যারা খুব বেশি হলে 1 বছর অতিবাহিত করার পর ফিরে চলে আসেন। আর এটাই হলো সেই কারণ যে কারণে আন্টার্কটিকা অনেক পরে আবিষ্কৃত হয়েছে, কারণ এটাকে খুঁজে বের করাও সহজ ছিল না। বরফের মতো শীতল আর প্রবল বাতাস, বরফের মতো শীতল উত্তাল সামুদ্রিক ঢেউ, এই পরিবেশে কয়েক মাস সফর করার পরেই আন্টার্কটিকা পর্যন্ত পৌঁছানো সম্ভব হতো। আর এরপরেও যদি কেউ সেখানে পৌঁছে যায়, তো তীব্র শীতলতার কারণে সেখানে অবস্থান করা তার জন্য অসম্ভব হয়ে যেত। আর এ কারণেই আন্টার্কটিকা আজও দুনিয়ার সবচেয়ে কম এক্সপ্লোর করা স্থানগুলোর মধ্যে হতে একটা। আর মানুষের একটা বিশাল সংখ্যা কথা মনে করে যে আন্টার্কটিকা সেই স্থান হতে পারে যেখানে জুলকারনাইন নিজের দ্বিতীয় সফরে পৌঁছেছিলেন। এখন এখানে একটা কথা খুবই ইন্টারেস্টিং, আর তা হলো এটা যে যদি সূর্য বের হয়ে আসার কথাটাকে 1 সেকেন্ডের জন্য ইগনোর করে দেখা যায়, তাহলে আন্টার্কটিকা আসলেই জুলকারনাইনের দ্বিতীয় সফরের স্থান হতে পারে। আর তা কিভাবে? অ্যান্টার্কটিকার 44% অংশ শুধুমাত্র একমাত্র আইস শেলফস দিয়ে তৈরি, অর্থাৎ বরফের ওই মোটা মোটা শিটস যেগুলো সমুদ্রের উপরে ভাসছে। আর এই সেই বরফের স্তর হতে পারে যার উপরে দাঁড়িয়ে থাকা মানুষ হয়তো সূর্য থেকে বাঁচতে পারবে না, কারণ এই আইস শিটসের উপরে না রয়েছে কোনো গাছ, আর না আছে কোনো গুহা, না সেখানে কোনো ঘর তৈরি করা যেতে পারে, আর না সেখানে সূর্য থেকে বাঁচার জন্য কোনো দেওয়ালের আড়াল নেওয়া যেতে পারে, আর না কোনো দেওয়ালের উপরে কোনো ছাদ। আন্টার্কটিকার এই আইস শিটস জুলকারনাইনের দ্বিতীয় সফরের জন্য এক আইডিয়াল স্থান হতে পারত। আর এটা ছিল এমন এক চ্যালেঞ্জিং প্রশ্ন যে যার উত্তর পাওয়ার জন্য আমাকে খুব বেশি শ্রম দিতে হয়েছে। আর শেষ পর্যন্ত আমি এই প্রশ্নের উত্তর পেয়েই গেলাম। শুধুমাত্র একমাত্র একটা কারণ এমন রয়েছে যা আন্টার্কটিকার এই থিওরিটাকে খুবই দুর্বল করে দেয়, আর সেই কারণটা হলো আন্টার্কটিকার নকশা। এই জমাটবদ্ধ দুনিয়াকে একদম এর সেন্টার থেকে কেটে এমন একটা পর্বতমালা অতিবাহিত হয়ে যাচ্ছে যাকে ট্রান্স আন্টার্কটিক মাউন্টেন রেঞ্জ বলা হয়। এমন একটা পর্বতমালা মাউন্টেন রেঞ্জ যা সমগ্র আন্টার্কটিকার মধ্য দিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছে। 3500 কিলোমিটার লম্বা মাউন্টেন রেঞ্জ, যাতে সূর্য থেকে রক্ষা পাওয়ার জন্য অসংখ্য গুহা মজুদ রয়েছে। আর তা কোনো ছোট ছোট পাহাড় নয়, বরং এর সাইজের ধারণা এখান থেকে করতে পারবেন যে সবচেয়ে উঁচু পাহাড় 4.5 কিলোমিটার উচ্চ মাউন্ট কার্কপ্যাট্রিক, যাতে সূর্য থেকে রক্ষা পাওয়ার জন্য ডজন ডজন গুহা প্রাকৃতিকভাবেই প্রেজেন্ট রয়েছে। কিন্তু আমি তো আপনাদেরকে বলেছি যে এই এপিসোড তৈরি করতে আমি আমার বুদ্ধিমত্তাকে তার লিমিটস পর্যন্ত পুশ করেছিলাম, আর নিজেকেই একটা প্রশ্ন করেছিলাম যে কে জানে যে হয়তো যখন জুলকারনাইন এখানে এসেছিলেন তো তখন হয়তো এই পাহাড়ের জন্মই হয়নি, কারণ পাহাড় যেমন তৈরি হয় তেমন ভাঙতেও থাকে। এ কথা আপনারা সবাই জানেন।
যে পাহাড় বহুভাবেই তৈরি হয়। ভূমিকম্প হলে বা ভূ অভ্যন্তরের প্লেটস নিজেদের মধ্যে ধাক্কা খেলে ভূস্তর উপরের দিকে উঠে আসে, আর এভাবেই ভূ অভ্যন্তর থেকে পাহাড় উপরে উঠে আসে। তো হতে পারে যে ট্রান্স আন্টার্কটিক মাউন্টেন রেঞ্জ জুলকারনাইনের ফিরে যাওয়ার পরে তৈরি হয়েছে। আমি এই পাহাড়ের অরোলজিকে খুবই মন দিয়ে স্টাডি করেছি, আর এই ফলাফলে পৌঁছেছি যে না, এরূপটা হতে পারে না। আপনাদের কি জানা আছে ট্রান্স আন্টার্কটিক পাহাড়ের রেঞ্জ কবে তৈরি হয়েছিল? তখন যখন আমাদের এই দুনিয়াতে ডাইনোসরস স্টিল রাজত্ব করে যাচ্ছিল, অর্থাৎ আজ থেকে 6.5 কোটি বছর আগে। আর তখন যখন মানুষের দূর দূর পর্যন্ত কোনো নাম নিশানা ছিল না, যার অর্থ হলো কোটি কোটি বছর ধরে আন্টার্কটিকাতে সূর্য থেকে রক্ষা পাওয়ার জন্য পাহাড় আর গুহা ডেফিনেটলি মজুদ ছিল। আর এই হলো সেই সমস্ত অজুহাত যেগুলোকে দেখে মনে হয় যে জুলকারনাইনের দ্বিতীয় সফরও সম্ভবত এই পৃথিবীতে ছিল না। কারণ এই পৃথিবীতে এমন ফিচার্সের অস্তিত্বই নেই যে যেখানে আপনি সূর্য থেকে রক্ষা পাবেন না। আর এখন যে কথা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা আমার এই থিওরিকে খুব বেশি সাপোর্ট করছে। কথা প্রায় সমস্ত মুসলিম ক্লাসিক্যাল অথবা ফার্স্ট জেনারেশন মুসলিম স্কলার্সগণ বলেছেন। কথা কাতাদা রহমতুল্লাহ আলাইহে, সালমা রহমতুল্লাহ আলাইহে আর হাসান রহমতুল্লাহ আলাইহেও বলেছেন। এই একই কথা আল কোরআনের একদম প্রথম দিকে তফসির কারকগণ এর মধ্যে 9ম শতাব্দীর একজন স্কলার ইবনে জরির রহমতুল্লাহ আলাইহেও বলেছেন। আর আমি চাই আপনারা এই কথাটা খুব মন দিয়ে শুনবেন। এই সমস্ত স্কলার্সগণের কথা অনুযায়ী জুলকারনাইন যখন নিজের দ্বিতীয় সফর শুরু করলেন আর তিনি সূর্য বের হওয়ার স্থানে পৌঁছালেন, তো দেখলেন সেখানে কিছু মানুষ আবাদ রয়েছে, কিন্তু যেমনটা ভয়ানক হিংস্র নিম্ন প্রকৃতির মানুষ হয়ে থাকে। 13th সেঞ্চুরির একজন খুব বড় স্কলার জহিরুদ্দিন ওউফিও নিজের কিতাব লুবাব উল আলবাবে লিখেছেন যে সেই মানুষগুলোর মুখমণ্ডল কুকুরের মতো ছিল, তাদের দাঁতও কুকুরের মতো তীক্ষ্ণ ধারালো, তাদের বেশিরভাগ খোরাক ছিল মাছ, আর যদি তাদের কেউ মারা যেত তো তারা তাকেও খেয়ে ফেলত। লুবাবা রহমতুল্লাহ আলাইহে বলছেন যে তারা কাপড়ের ব্যবহার প্রায় জানতই না, আর ততটুকুই পোশাক পরিধান করতে জানত যে যতটুকুতে তাদের সতর ঢাকা পড়ে যায়। হাসান রহমতুল্লাহ আলাইহে বলছেন যে তারা সূর্য বের হলে মাটির গর্তে আর পানির তলায় চলে যেত, আর সূর্য অস্ত যাওয়ার পর খাদ্যের খোঁজে পানি থেকে তারা বের হয়ে আসতো আর পশুর মতো এদিকে ওদিকে ছড়িয়ে পড়ত। আর এই মানুষগুলোর চামড়ার রং, তাদের স্কিন ছিল লাল রঙের। তারপর জুলকারনাইন সেখানে চকচকে হাড়ের এক স্তূপ দেখতে পেলেন আর তাদেরকে প্রশ্ন করলেন যে এই হাড়গুলো কার? তো তারা উত্তর দিল যে আপনার আগে এখানে কিছু মানুষ এসেছিল যারা সূর্য বের হওয়ার সময় পর্যন্ত এখানে দাঁড়িয়েছিল, আর তাতেই তাদের মৃত্যু হয়েছে। আর এই হাড় সেই সমস্ত লোকেদেরই। আর এই কথা শুনতেই জুলকারনাইন ওখান থেকে ফিরে আসলেন। এই সমস্ত কথা ছিল খুবই গুরুত্বপূর্ণ, আর বিশেষ করে এই কথাটা যে সেই মানুষগুলোর চামড়ার রং ছিল লাল, এই বিষয়টা সামনে গিয়ে খুবই বেশি ইম্পর্ট্যান্ট হয়ে উঠবে। আর আমি এই পয়েন্টে আবারও ফিরে আসব। তারপর যতজন স্কলার্সের নাম আমি আপনাদেরকে বলেছি তারা আজকালকার কোনো উলামা নন যে যাদের কথাকে আমরা নব থিওরি বলবো, বরং এই সমস্ত মানুষ ছিলেন ফার্স্ট জেনারেশন মুসলিম স্কলার্স, ক্লাসিক্যাল উলামা। আর এখনই যখন আমি জুলকারনাইনের দ্বিতীয় সফরকে এক্সপ্লেন করব, তো আপনারা দেখতে পাবেন যে কিভাবে ওই স্কলার্সদের বলা এক একটা কথা খাপ খেয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। যে সেই মানুষগুলো কারা ছিল, সেই স্থানটা কোথায় ছিল, তাদের দাঁত কেন কুকুরের মতো তীক্ষ্ণ ছিল আর মুখমণ্ডল কুকুরের মতো লম্বা, কেন তারা মাছ আর নিজেদের মৃতদেহকেই খেয়ে নিত, আর সব থেকে বড় কথা হলো এটা যে তাদের স্কিনের কালার লাল কেন ছিল। আমি আরও একবার বলছি যে চামড়ার রং লাল, এ কথাটা মাথায় রাখবেন। বাই দ্য ওয়ে, আপনাদেরকে আমার একটা প্রশ্ন, যে এই সমস্ত বৈশিষ্ট্য আপনারা কি এই দুনিয়ার কোনো মাখলুক বা কোনো জাতির মধ্যে দেখতে পান? আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত এই মুহূর্তে দুনিয়াতে 223 ন্যাশনালিটি রয়েছে, আর যাদের মধ্যে বেশিরভাগ জাতিকেই আপনারা টিভিতে আগে থেকেই দেখেছেন। কিন্তু আপনারা কি কখনো এমন কোনো জাতিকে দেখেছেন যে যাদের মুখমণ্ডল কুকুরের মতো, যাদের দাঁত কুকুরের মতো,
যারা শুধুমাত্র ততটুকুই কাপড় পরিধান করে যাতে তাদের সতর ঢাকা পড়ে যায়, যাদের গায়ের রং লাল। এই সমস্ত প্রশ্নের উত্তর এই আয়াতের শুধুমাত্র একটা শব্দে লুকিয়ে রয়েছে, মাতলাউ শামস শব্দে। আর একবার এই শব্দের অর্থ যদি আপনার বোধে চলে আসে, তাহলে জুলকারনাইনের দ্বিতীয় সফরের একটা কথা সম্পূর্ণরূপে আপনি বুঝতে পেরে যাবেন। মাতলাউ শামস কি? সূর্যের বের হয়ে আসার এই স্থানটা কি? সূর্য কি? সূর্য একটা নক্ষত্র। ইনফ্যাক্ট প্রত্যেকটা নক্ষত্র একটা সূর্য। এ কথাটা আপনারা এভাবে বুঝে নিন যে নক্ষত্র হলো সেই সূর্য যা আমাদের থেকে বহু দূরে, আর সূর্য হলো সেই নক্ষত্র যা আমাদের খুব কাছে। হ্যাঁ, একটা ছোট্ট বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। আমি কমেন্টসে কাউকে প্রশ্ন করতে দেখেছিলাম যে যদি সূর্য একটা নক্ষত্র হয়ে থাকে তাহলে আল্লাহ এটাকে শামস আর বাকিগুলোকে নজুম কেন বললেন? শামস এই নক্ষত্রের নাম, ঠিক তেমনটাই যেমনটা মহান আল্লাহ সূরা নজমে একটা নক্ষত্রের নাম আসিয়ারাও দিয়েছেন। সম্ভবত আপনাদের মনেও আছে 1 অথবা 1.5 মাস আগে আমি আসিয়ারাকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম যে মহান আল্লাহ এই নক্ষত্রের নাম আল কোরআনে উল্লেখ করলেন কেন। তো যাই হোক, টপিকে ফিরে আসছে যে সূর্য হলো একটা নক্ষত্র। এখন আপনাদের মনে থাকবে যে আগের এপিসোডে আমি ব্ল্যাক হোলের প্রসঙ্গে বলেছিলাম যে যেখানে গোটা গোটা সূর্য ডুবে যায়। আর এটাও যে জুলকারনাইনের প্রথম সফর এমনই কোনো এক স্থানে হয়েছিল যে সেখানে সূর্য সেই কালো কাদা, সেই কালো ডেন্স স্থানে ডুবে যাচ্ছিল। কিন্তু আমাদের এই ইউনিভার্সে কিছু স্থান এমনও আছে যারা খেয়ে নেওয়ার পরিবর্তে জন্ম দেয়, তৈরি করে, আর তা গোটা গোটা সূর্যই হোক না কেন। আর এমনই স্থানগুলোর মধ্যে হতে একটা স্থানের নাম হলো নেবুলা, ভিন্ন ভিন্ন গ্যাসের আলোকোজ্জ্বল চমকালো বাদল বা মেঘ। সেই স্থান যেখানে সূর্য আর সূর্যের মতো লাখ লাখ অন্য সূর্যের জন্ম হয়, উদয় হয়, অস্তিত্বে আসে। এমনই এক কোনো নেবুলাতে কোনো একদিন আমাদের সূর্যেরও জন্ম হয়েছিল। আর এটাই হলো মাতলাউ শামস, সেই স্থান যেখানে সূর্য চমকাতে শুরু করে। আর মহান আল্লাহর এই ইউনিক কারিগরি শুরু হয় মহাকাশে মজুদ থাকা গ্যাসের বাদলের একটা স্থানে জড়ো হয়ে যাওয়ার কারণে। আমি আশ্চর্য হয়ে যাই মহান আল্লাহর এই আজিম মুজেজা দেখে যে কিভাবে এই নেবুলাগুলোর মধ্যে হাইড্রোজেন, হিলিয়াম আর অন্যান্য গ্যাসের মেঘ সমবেত হয়ে যায়। আমি অবাক হয়ে ভাবি যে কিভাবে এই মেঘগুলোতে জাহান্নামের মতো উত্তপ্ত থার্মোনিউক্লিয়ার ফিউশন শুরু হয়ে যায়, আর যাতে এই মেঘ জ্বলে ওঠে আর একটা সূর্যের সৃষ্টি হয়ে যায়, সূর্য বের হয়ে আসে। কিন্তু এই সূর্যের জন্মের সময় কিছু বিষয় খুবই ইন্টারেস্টিং হয়ে থাকে, আর আমি চাই আপনারা এই ইনফরমেশন খুব মন দিয়ে শুনুন। যখন কোনো সূর্যের জন্ম হয়, যখন সে জ্বলতে শুরু করে, যখন সে চমকাতে শুরু করে, তো তখন সে 1.5 কোটি সেন্টিগ্রেডে জ্বলতে থাকে। তার ভিতরে প্রতি মুহূর্তে ফিউশনের কাজ চলতেই থাকে। ফিউশনই হলো সূর্যের শক্তির সিক্রেট। আর এই ফিউশন থেকে প্রতি মুহূর্তে লিমিটলেস এনার্জি বের হতে থাকে। আর এই এনার্জিগুলোর মধ্যে হতে একটা এনার্জির নাম হলো রেডিয়েশন। আর রেডিয়েশন হলো সেই জিনিস যে যার মধ্যে জুলকারনাইনের দ্বিতীয় সফরের সিক্রেট লুকিয়ে রয়েছে। মাতলাউ শামসের কাছাকাছি থাকা মানুষগুলো নিজেদের সূর্যের ভয়ানক রেডিয়েশনকে ফেস করছিল। মাতলাউ শামস কোনো নেবুলার কাছাকাছি আবাদ ছিল কোনো একটা গ্রহ, এমন এক গ্রহ যার নিকটে জন্ম নেওয়া সূর্য তাকে ভয়ানক প্রকারের রেডিয়েশন দিয়ে বম্বার্ড করছিল। আর এটাই ছিল সেই কন্ডিশন যার হাত থেকে ওই মানুষগুলো বাঁচতে পারছিল না। আর একটু মন দিয়ে শুনবেন, কারণ অতি অল্প সময়ে এই বিষয়টা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে। সেই মানুষগুলোর সূর্য সেই একই কাজ করছিল যে কাজ সমস্ত সূর্যই করে থাকে। এমনকি আমাদের নিজেদের সূর্যও রেডিয়েশন সৃষ্টি করে, কিন্তু আমরা এই রেডিয়েশন থেকে বেঁচে যাই। আর সেটা কিভাবে? আমি আশ্চর্য হয়ে যাই সেই মহান সত্তার কারিগরিতে, যে কিভাবে তিনি আমাদের পৃথিবীর চারদিকে এক প্রকারের কাপড় জড়িয়ে দিয়েছেন, এক প্রোটেক্টিভ লেয়ার, এমন একটা লেয়ার যে যার নাম আমি আর আপনারা
আমরা সবাই আমাদের শৈশব থেকেই শুনে রেখেছি দি ওজোন লেয়ার। আমাদের এই লেয়ার সূর্যের 77% রেডিয়েশন আমাদের কাছ পর্যন্ত পৌঁছানোর আগেই তাকে রুখে দেয়। আর আমি কোনো সাধারণ রেডিয়েশনের কথা বলছি না, বরং আমি কথা বলছি আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের, যা সাধারণ উত্তাপের থেকেও বেশি উত্তপ্ত হয়ে থাকে। কিন্তু কি হতে পারে যদি এই রেডিয়েশন আমাদের কাছ পর্যন্ত পৌঁছে যায়? তাহলে এই মুহূর্তে রেডিয়েশনের প্রভাব নিয়ে সায়েন্সের গোটা একটা এরিয়া অফ স্টাডি রয়েছে, যাকে রেডিও বায়োলজি বলা হয়। অর্থাৎ জীবনের ওপর রেডিয়েশনের কী কী প্রভাব পড়তে পারে এই বিষয় নিয়ে স্টাডি। আর এই মুহূর্তে এই ফিল্ডে সবচেয়ে বেশি কাজ জার্মানির এক ইনস্টিটিউট RWTH আখেন ইউনিভার্সিটি করেছে। এই বিশ্ববিদ্যালয় রেডিয়েশনের প্রভাবের সবচেয়ে বড় ডাটাবেস তৈরি করেছে, যাতে 6,500 আর্টিকেলস আর 6,500 সামারিজ রয়েছে, যেগুলো শুধুমাত্র একটা বিষয়ে কথা বলে যে যদি সূর্যের রেডিয়েশন আমাদের কাছ পর্যন্ত পৌঁছে যায় তাহলে আমাদের জীবন কেমন হবে। আমার পক্ষে এই ডাটাবেসে যতগুলো আর্টিকেলস পড়া সম্ভব ছিল সেগুলো পড়লাম। আর এখন আমি আপনাদেরকে বলছি যে যদি সূর্যের রেডিয়েশন আমাদের কাছ পর্যন্ত পৌঁছে যায় তো 3টে জিনিস ঘটবে: জেনেটিক ড্যামেজ, জেনেটিক মিউটেশন আর ক্যান্সার। ভয়ানক প্রকারের রেডিয়েশনে আমাদের শরীর মিউটেট হয়ে যেত, আমাদের মুখমণ্ডল মিউটেট হয়ে পশু অথবা ইফরিদের মতো হয়ে যেত, আমাদের দাঁত মিউটেট হয়ে যেত, সানবার্নসের কারণে আমাদের চামড়ার রং লাল হয়ে যেত। আর আমরা সূর্য থেকে বাঁচার জন্য পানি আর ভূ অভ্যন্তরে থাকা গুহার খোঁজে অসহায়ের মতো ঘুরে বেড়াতাম। সীমাহীন গরমের কারণে আমাদের দুনিয়ার উপরে কোনো কিছুই উদ্গত হতো না, আর আমাদের খোরাক শুধুমাত্র সেই জিনিসগুলো হতো যা পানির নিচে উদ্গত হতো। খাদ্যের এতটা অভাব দেখা দিত যে আমরা ক্যানিবালিজমের দিকেও যেতে পারতাম, অর্থাৎ নিজেদের মৃতদের দেহগুলোকেই খেয়ে নেওয়ার অভ্যাস। ঠিক যেমনটা জুলকারনাইন মাতলাউস শামসের নিকটে বসবাসকারী লোকদিকে দেখেছিলেন। যদি আমরাও সেই রেডিয়েশনের আন্ডারে চলে আসি তাহলে আমরাও জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাব, আর হয়তো আমাদের কিছু চমকালো হাড় বেঁচে থাকবে। যেমন চকচকে হাড়ের স্তূপ জুলকারনাইন সেই গ্রহতে দেখেছিলেন। আর যেই জুলকারনাইন এই বিষয়টা রিয়ালাইজ করতে পারলেন যে তিনি সূর্য উদয়ের পর তার রেডিয়েশনকে ব্লক করতে পারবেন না, তাকে রুখতে পারবেন না, কোনোভাবেই আটকাতে পারবেন না, তো তিনি সাথে সাথেই সেখান থেকে চলে গেলেন। আর এই কারণেই 91 নম্বর আয়াতে রয়েছে যে এমনটাই হয়েছিল। আর আমার কাছে তার সব কিছুর জ্ঞান ছিল। আমি জানতাম যে জুলকারনাইনের সক্ষমতা আর তার রিসোর্সেস কত দূর পর্যন্ত রয়েছে। আমার জানা ছিল যে সে কী করতে পারে আর কি করতে পারে না। আমার কাছে তার সমস্ত বিষয়ের ইলম ছিল। মহান আল্লাহ আমাকে একটা খুবই পাওয়ারফুল ইমাজিনেশন দান করেছেন। আর আপনারা জানেন কি যে যখন আমি এই এপিসোড লিখছিলাম তো তখন এর প্রত্যেকটা দৃশ্য আমার চোখের সামনে ভাসছিল, যে কিভাবে জুলকারনাইন এক নিষ্ফলা আর বিরান দুনিয়াতে রাতের বেলায় অ্যাপিয়ার হচ্ছেন, যেখানে ভয়ানক পশু আর কুকুরের মুখমণ্ডলের মতো কিছু মাগলুক ঘুরে বেড়াচ্ছিল। পানি থেকে মুখ বের করে 2 সিংওয়ালা সেই ব্যক্তিকে তারা সামনে আগিয়ে আসতে দেখছিল। আর যেই জুলকারনাইন এই বিষয়টা অনুভব করতে পারলেন যে সূর্য উদয় হতে আর অতি অল্প সময় বাকি রয়েছে, আর সে এই গ্রহতে ভয়ানক প্রকারের রেডিয়েশন বর্ষাবে, তো তখন তিনি কিভাবেই না ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এই দৃশ্যগুলোকে ইমাজিন করায় ইটস অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। যাই হোক, টপিকে ফিরে আসছি। আপনারা দেখবেন যে কিভাবে তারা নিজেদের নব তৈরি হওয়া সূর্য, নিজেদের নতুন উদয় হওয়া সূর্যের ভয়ানক রেডিয়েশনের শিকার হয়ে পড়েছিল। আর এরূপটা কেন? 90 নম্বর আয়াতে এর স্পষ্ট কারণ বলে দেওয়া হয়েছে যে লাম নাজ আল্লাহুম মিন দুনিহা সিতরা, যে আমি সূর্য আর তাদের মাঝে বাঁচার কোনো আড়ালের ব্যবস্থাই করিনি, কোনো হেফাজতের ব্যবস্থাই করিনি। সেই মানুষগুলোর দুনিয়াতে ওজন নামক কোনো জিনিসের অস্তিত্বই ছিল না।
এই পয়েন্টে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই। এই আয়াতে মহান আল্লাহ একটা খুবই স্পেশাল শব্দ ব্যবহার করেছেন, সিতরা। এই শব্দের অর্থ আপনি এগুলোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন। আড়াল, শেল্টার, হেফাজত করার মতো কোনো জিনিস, রক্ষাকারী। কিন্তু এই শব্দের আরও একটা খুবই স্পেশাল অর্থ রয়েছে, আর সেটা হলো পর্দা। এইমাত্র আমি আপনাদেরকে ওজোন লেয়ারের ব্যাপারে বললাম, যেটা সূর্যের রেডিয়েশন থেকে আমাদের হেফাজত করে। কিন্তু ওজোন ছাড়াও আরও একটা জিনিস রয়েছে, যেটা আমাদের আর সেই রেডিয়েশনের মাঝে একটা পর্দার কাজ করে, এক প্রকারের পর্দার কাজ, আর তা হলো পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড। খুব বেশি টেকনিক্যাল ডিটেলসে না গিয়েও আমি আপনাদেরকে অতি সহজ ভাষায় বলে দিচ্ছি যে আমাদের পৃথিবীর অভ্যন্তরে থাকা গলিত লোহা চারদিকে ঘুরছে, আর তার ঘূর্ণনের কারণে আমাদের পৃথিবীর চারদিকে এক ধরনের ক্যাসেল তথা দুর্গ তৈরি করে, যা আমাদের চোখে ধরা তো পড়ে না, কিন্তু এই দুর্গ একটা পর্দার মতো আমাদের জমিনকে হেফাজত করে যাচ্ছে। এইমাত্র আমি আপনাদেরকে বললাম যে সমস্ত সূর্যের মতো আমাদের সূর্যের ভিতরেও প্রতি মুহূর্তে প্রচণ্ড পাওয়ারফুল ফিউশন হয়ে যাচ্ছে, আর এই ফিউশনের কারণেই কখনো কখনো আমাদের সূর্য প্রচণ্ড ভয়ানক প্রকারের ওয়েভস বের করে, তরঙ্গ বের করে। আর আপনারা জানেন এই তরঙ্গ মঙ্গল গ্রহ তথা মার্সের সাথে কী করেছিল? মার্সও কোনো এক সময়ে আমাদের দুনিয়ার মতোই একটা গ্রহ ছিল। কোনো এক সময় মার্সের বুকেতেও পানির অস্তিত্ব ছিল, কিন্তু তার কাছে ম্যাগনেটিক ফিল্ডের পর্দা ছিল না। আর ফলাফল এটা প্রকাশ পেল যে সূর্যের ভয়ানক তরঙ্গ মার্সের ওজোন লেয়ারকেই ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। আর এটাই হলো সেই কারণ, যে কারণে আজ পর্যন্ত মার্সে দ্বিতীয়বার কোনো কিছু উদ্গত হয়নি। সূর্যের এই তরঙ্গ যখন বের হয় তো শুধুমাত্র 2 দিনের ভিতরেই আমাদের পৃথিবী পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু আমাদের ম্যাগনেটিক ফিল্ড, আমাদের এই পর্দা, আমাদের এই সিতরা ইনসেন লেভেল পর্যন্ত পাওয়ারফুল, এতটা শক্তিশালী যে সে সূর্যের তরঙ্গের সামনে রুখে দাঁড়ায়, আর আমাদিকে মার্স হয়ে যাওয়া থেকে হেফাজত করে নেয়, আমাদিকে সেই লোকেদের মতো হয়ে যাওয়া থেকে রক্ষা করে যারা দিনের বেলায় লুকিয়ে থাকার জন্য পানির অভ্যন্তরে চলে যেত, আর যাদের দুনিয়া তথা গ্রহের চারদিকে কোনো সিতরা ছিল না, কোনো রক্ষা কবচ ছিল না। আমাদিকে সেই তাদের মতো হয়ে যাওয়া থেকে রক্ষা করে যে যারা সূর্য থেকে বাঁচতে পারছিল না। এই এপিসোডকে সম্পূর্ণ করতে আর জুলকারনাইনের তৃতীয় সফরকে ডিসকাস করার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আমার এই প্রশ্ন 4টে সূরায় রয়েছে। সূরা ইব্রাহিম, তিনি কে যিনি আসমান ও জমিনকে এক সর্বোত্তম ডিজাইনের সাথে সৃষ্টি করেছেন? সূরা ফাতির, তিনি কে যিনি আসমানসমূহ ও জমিনকে ধরে রেখেছেন যাতে করে তারা নড়বড় না করে? আজারিয়াত, তিনি কে যিনি পৃথিবীকে বসবাসের উপযুক্ত করেছেন আর যিনি অতীব সুন্দর সৃষ্টি কর্নেওয়ালা? আত্তাগাবুন, তিনি কে যিনি জমিনকে অতীব ব্যালেন্সের সাথে তৈরি করেছেন আর তোমাদের আকৃতিও খুব সুন্দর করেছেন, আর তোমাদের সবাইকে তারই কাছে তো ফিরে যেতে হবে। নিজেদের বুকের ওপরে হাত রেখে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবেন, আর যে নাম আপনার অন্তর আপনাকে বলবে সেই নামের কাছে আমার জন্য দোয়াও করে নেবেন। আশা রাখি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ এরপর আমি আপনাদেরকে নিয়ে যাব সেই তৃতীয় সফরে, যেখানে জুলকারনাইন ইয়াজুজ মাজুজের দেওয়াল তৈরি করেছিলেন, আর সেই দেওয়াল আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।